নওশাদ এখানে দাঁড়ালো না কেন? টিএমসি তাকে ম্যানেজ করে নিয়েছে। মিঠাপুর যে এলাকাটা, যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মিঠাপুর এবং বসবাস, সেই দুটি জায়গা কিন্তু টিএমসি ক্ষমতায় আছে। ভাঙড়ে 2021 সালে নওশাদ ডাক্তার রেজাউল করিমকে হারিয়ে দিয়েছিলেন এই যুবক ছেলেরা নওশাদের সঙ্গে ছিল বলে। বন্ধু, ডায়মন্ড হারবারে কি আপনারা প্রার্থী দেবেন? আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর ভাইপোকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। বন্ধুগণ, আজকে যে বিষয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা। নওশাদ এখানে দাঁড়ালো না কেন? নিশ্চয়ই নওশাদ তিনি ম্যানেজ হয়ে গেছে কিনা, এবং বিজেপিকে সমর্থন করছে কিনা, বা টিএমসি তাকে ম্যানেজ করে নিয়েছে কিনা, এরা মন্তব্য একাধিক মানুষ তারা করছে। সাধারণ মানুষ থেকে এই মন্তব্যগুলো, এই তত্ত্বগুলো উঠে আসছে। এখন নওশাদ এখানে দাঁড়ালো না কেন? যে এখানে শাসক দল 2021 সালে যে বিধানসভা নিরিখে একাধিক 7টা বিধানসভা 7টিতে টিএমসি যে জয়লাভ করেছে রেকর্ড সংখ্যক ভোট নিয়ে, যেমন ডায়মন্ড হারবার পানালাল হালদার এখানে 30% ভোট নিয়ে তিনি বিধানসভায় গিয়েছেন। যথেষ্ট পরিমাণ তিনি বড় মার্জিন আছে জিতেছে। যে এলাকাটা, যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মিঠাপুর এবং বসবাস, সেই দুটি জায়গায় কিন্তু টিএমসি ক্ষমতায় আছে। একরকম বলা যেতে পারে 7টি বিধানসভাতে 7টিতে টিএমসি ক্ষমতায় আছে। তো সেই জায়গায় নওশাদ সিদ্দিকী কিভাবে ক্ষমতায় আসে, বা তিনি দাঁড়ালে কত % ভোট পেত, এটাও অবশ্যই সংশয় আছে। এবং অভিষেকের এগেনস্টে নওশাদ সিদ্দিকী দাঁড়ানো মানে সত্যি বলতে এটা একটি একরকম চ্যালেঞ্জ দেওয়া, এবং অভিষেকের এগেনস্টে নওশাদ সিদ্দিকী দাঁড়ানো মানে হাড্ডাহাড্ডি লড়াই। সব থেকে বড় যে বিষয়টা, নওশাদ সিদ্দিকীর একটি হেভি ইমেজ সেটি কিন্তু হতো। মানে স্বাভাবিক অবস্থায় নওশাদ সিদ্দিকী লড়াকু নেতা, এটা তথ্য বা প্রমাণ পেয়ে গেছে একাধিক। লড়াই লড়বো আমরা যারা বিরোধীরা আছি, সেখানে সন্দেশখালী যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদের মানুষের সামনে যাওয়া বা পুলিশের সঙ্গে কথাবার্তা বলা, এই যে মত বিনিময় করা, এবং তিনি করে বিভিন্ন জায়গায় যাওয়া, তার গাড়ি ভেঙে দিয়েছে যে এই গাড়ি 2026 সাল পর্যন্ত থাকবে, বিধানসভা নিয়ে যাব, মানুষ দেখবেন এই ভাঙা গাড়ি। তো এরকমই বিভিন্ন রকমের তথ্য নওশাদ সিদ্দিকীর কাছে, এতে মানুষের মন কেড়েছে, বিশেষ করে যুবক ছেলেদের। এবং এই যুবক ছেলেদের হতে নওশাদ সিদ্দিকী কিন্তু জিতিয়েছিল ভাঙড়ে। যদি আপনি একটু দেখেন, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী কিন্তু বিশিষ্ট একটি ব্যক্তি ডাক্তার রেজাউল করিমকে হারিয়ে দিয়েছিলেন এই যুবক ছেলেরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে ছিল বলে। এখন যুবক ছেলেরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছে বটে, কিন্তু যেভাবে করে নওশাদ সিদ্দিকীকে একের পর এক তাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে, তিনি বারবার বলছেন এমন ধরনের কথাবার্তা। তো সব থেকে বড় যে কথাটা উঠে আসছে সেটি হচ্ছে যে নওশাদ সিদ্দিকী এখানে কিন্তু লাস্ট পজিশনে কি ম্যানেজ হয়ে গেছে, না শাসক দলের কাছে ভয় পেয়ে গেছে, বা তিনি হেরে যাবেন, এই একটা হেভি ইমেজটা নষ্ট হয়ে যাবে, এমন ধরনের কাজ নিয়ে তিনি ভয় পাচ্ছেন। এমন ধরনের কিছু হতে পারে কি? নিশ্চয়ই মন্তব্য অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের যে মন্তব্যগুলো, আমাদের যে তত্ত্বগুলো, বা নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়ালে তিনি যে আরো বেশি আইএসএফের মজবুত একটি লড়াকু নেতা হতে পারতেন, এটাই কিন্তু শিওর, এটি বলার অপেক্ষা রাখছে না। এবং এটি কিন্তু স্বাভাবিক অবস্থা যে নওশাদ সিদ্দিকী যদি অভিষেকের কাছে দাঁড়িয়ে তিনি যদি 2য় নম্বর পজিশনে উঠে আসতেন, আমরা জানি এখানে নওশাদ সিদ্দিকীকে জেতার হেভি ধরনের একটা লড়াই দিতে হতো। স্বাভাবিক অবস্থা এখানে সত্যি বলতে অভিষেকের এগেনস্টে জেতার একরকম বলতে গেলে চলে মরুভূমিতে মানে গাছ হওয়ার, ফুল ফোটাবার মতো। 2019 সালে যদি আপনারা দেখেন বিগত ইলেকশনে, নিশ্চয়ই আমার স্ক্রিনে ছবি দেওয়া থাকবে, দেখে নেবেন, 3 লক্ষ প্লাস ভোটে জিতেছিলেন। এটা তো আপনারা দেখেছেন, জানেন। এই যে দ্রুত উত্থান কিভাবে হলো, আমি কয়েকটি কথা বলবো, তার মধ্যে নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। নওশাদ সিদ্দিকী 2021 সালে এসছেন। 2020 সালে আমাদের মতো মানুষ, বা আমাদের মানুষ, আমরা নিরপেক্ষ সাধারণ মানুষ জানতাম না যে নওশাদ সিদ্দিকী বলে ফুরফুরে কোনো একটি ব্যক্তি আছেন, এরকম লড়াকু ইমেজ, রাজনীতি সম্বন্ধে হেভি বোঝেন, বা রাজনীতি ভালো করতে পারেন, এমন ধরনের কিছু আমরা কিন্তু জানি না, বা আমরা জানতাম 21শে জানুয়ারি যখন আব্বাস সিদ্দিকীর হাত ধরে আইএসএফ প্রতিষ্ঠা হয়েছে, বিভিন্ন ধরনের এর মধ্যে বিভ্রান্ত আছে, বা আব্বাস সিদ্দিকীর ইমেজটা সেভাবে মানুষের কাছে প্রকাশ পায়নি, বা আব্বাস সিদ্দিককে মানুষ সেভাবে পছন্দ করেনি, এটা তো শিওর, স্বাভাবিক অবস্থা, আপনারা অবশ্যই জানেন সবকিছু। এবং আব্বাস সিদ্দিকীর বিভ্রান্তকর অনেক কিছু কথা আছে, ধর্মীয় কিছু ব্যাপার আছে, এবং ধর্মীয় মূল্যবোধ এখানে, তারপরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন আকীদাগত কিছু বৈষম্য আছে, যেগুলো সত্যি বলতে বিভ্রান্তকর, এগুলো তো স্বাভাবিক অবস্থা আছেই বটে। এবং সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী এখানে হেভি ইমেজ কীভাবে নিয়ে আসতে পারলো। নওশাদ সিদ্দিকী কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করার চেষ্টা করেছেন। তিনি জানেন যে ধর্মগুরু বা সংখ্যালঘু এলাকার মানুষ, এবং হুগলি দাদা হুজুর পীর কেবলা তিনি নাতি বা পুতি যেটা আমরা বলে থাকি, বা সে নাতির ঘরের পুতি, তিনি ভালো বংশের মানুষ বলে খুব দ্রুতভাবে তিনি আগে এসছেন। এবং নওশাদ সিদ্দিকীকে সাধারণ অবস্থা যদি আপনি একটু মার্জিন দেখেন, দেখবেন এখানে 18 থেকে 34 বছর পর্যন্ত ছেলেরাই নওশাদকে পছন্দ করেছিল।
এবং এই 18 থেকে 34 বছর ছেলেরাই নওশাদকে কিন্তু ক্ষমতায় নিয়ে এসেছিল। এবং রেজাউল করিমের মতো ডাক্তার রেজাউল করিম তিনি কিন্তু যথেষ্ট ভদ্র মানুষ এবং তিনি এটি দাবি করেছেন যে জোটের জন্য যে জোটটা হয়নি এর জন্য কিন্তু সিপিএমকে বা কংগ্রেসকে দায়ী করা হয়েছে। তো আপনারা জানেন সিপিএম কংগ্রেস যখন 2021 সালে যখন ব্রিগেড সভা করেছিল সেই সময় ছিলেন অধীর রঞ্জন চৌধুরী সেই সময় ভাষণ দিচ্ছিলেন। অধীর রঞ্জন চৌধুরী কে এটা একটু জানার দরকার ছিল সেই সময় তৎকালীন বিমান বসুকে, এবং বিমান বসু নিশ্চয়ই জানেন হয়তো ব্যবহার তার সঙ্গে খারাপ করে ফেলেছেন। সেই থেকে কিন্তু কংগ্রেস ভালো চোখে নেননি আইএসএফকে। এবং মোহাম্মদ সেলিম একরকম বলতে গেলে চলে মোহাম্মদ সেলিমের সঙ্গে নওশাদের আতাহাত বা সুজন চক্রবর্তীর সঙ্গে একটু সম্পর্ক ভালো ছিল নওশাদের, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে নওশাদের সম্পর্ক কখনো ভালো হয়নি বা ভালো যায়নি। এখন ওদের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছিল 2021 সালে যখন ব্রিগেড সভা করেছিলেন, যখন আব্বাস সিদ্দিকী আসে যেন এমন একটি ভাব নিয়েছিলেন বিমান বসু তথা মোহাম্মদ সেলিম সেই সময় অধীরের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার মতো মানে সক্ষমতা দেখিয়েছে। আপনি বলতে পারেন এটি একটি সত্যি লজ্জার ব্যাপার এবং ধিক্কারের ব্যাপার। যেমন বিশিষ্ট নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি যে একটা লোকসভার বিরোধী দল নেতা এবং সর্বভারতীয় কংগ্রেসের যে একটা হেভিওয়েট নেতা, যে জাতীয়তাবাদের কথা বলে কংগ্রেস, তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে কংগ্রেসের ভূমিকা আছে অধীর রঞ্জন চৌধুরী সেই রাজনীতি করেন। বিগত 5টি ইলেকশন ব্যাক টু ব্যাক জিতে আসছেন রেকর্ড সংখ্যক ভোট নিয়ে। যেহেতু 2019 সালে তিনি হাড্ডাই লড়াই করে তবুও 90,000 ভোটে জিতেছিল, কিন্তু এবার ইস্যু দাঁড়িয়েছে সেখানে নিশ্চয়ই হাড্ডাই লড়াই হবে। তবে কথাটা হচ্ছে এটাই যে কংগ্রেসের সঙ্গে কিন্তু আইএসএফের সম্পর্ক ভালো ছিল না বা এখনো ভালো নেই, বা অনেক মানুষ অনেক রকম কথা বলতে পারে যে নওয়াজ সিদ্দিকীর মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার চেষ্টা ছিল মোহাম্মদ সেলিমের এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর। এমন ধরনের কথা অনেক মানুষ বলে থাকেন বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে অনেক ঘোরাঘুরি করে যে নওয়াজ সিদ্দিকীর মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার চেষ্টা, এমন ধরনের ছবি স্ক্রিনের ছবি দেখতে পারেন, যে হাস্যকর ব্যাপার এটি অবশ্যই। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে নওয়াজ সিদ্দিক এখানে দাঁড়াননি, একরকম বলতে গেলে চলে, একরকম তিনি আত্মসমর্পণ করেছেন এবং টিএমসির কাছে, এটা তো বলার অপেক্ষা রাখছে না। তিনি যত ধরনের কথা বলেন না কেন কর্মীদের মন পাওয়ার জন্য, একরকম বলা যেতে পারে তিনি কিন্তু আত্মসমর্পণ করেছেন, এটি অস্বীকার করা যাবে না। তিনি যতই ঘুরিয়ে পেঁচিয়ে দেন না কেন যে আমার একটি দলের বিশিষ্টভাবে একটা ব্যাপার আছে, তারা সিদ্ধান্ত নেয়, দল একটি সিদ্ধান্ত নেয়। আমরা জানি আইএসএফ এর চেয়ারম্যান কিন্তু নওয়াজ সিদ্দিকী, তারপরে দল একটা সিদ্ধান্ত নেয়। এমন ধরনের কিছু যেমন একরকম বলতে গেলে চলে, এটা কিছু মানুষের কাছে তথ্য উঠে আসছে যেটা নাটকীয় ভাব নিচ্ছেন। তো যাই হোক, এখন আমরা নাটকীয় বলতে পারবো না, যেহেতু আমরা সাধারণ মানুষ বা আমরা নিরপেক্ষভাবে কাজ করি, সে সাধারণ মানুষ হিসেবে নাটকীয়ভাবে বলতে পারবো না। তবে কিন্তু উপকার হয়েছে বলার অপেক্ষা রাখছে না, উপকার হয়েছে কিন্তু টিএমসি। মানে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু রেকর্ড সংখ্যক ভোট নিয়ে ফের সংসদে যাচ্ছেন এবং বিজেপি কাকে প্রার্থী করে নিশ্চয়ই আপনারা জানবেন। বিজেপি কাকে প্রার্থী করে তৎকালীন আমরা শুনতে পাচ্ছি যে রুদ্র নীলকে দাঁড় করানো যেতে পারে। তো যেখানে যে নীল দাঁড়াক বা লাল দাঁড়াক বা সাদা কালো যাই দাঁড়াক না কেন, এখানে কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি রেকর্ড সংখ্যক ভোট নিয়ে ফের ক্ষমতা যাচ্ছেন বা সংসদে যাচ্ছেন ব্যাক টু ব্যাক 3 বার। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে অবশ্যই আপনারা যে আইএসএফ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে এটার অপেক্ষা রাখছে না, এবং বাংলার মধ্যে আইএসএফের যে একটা উৎখান হচ্ছিল যে 2026 সালে হয়তো সংখ্যালঘু অধ্যুষিত 2-4টে আসন জিততে পারতো বা জিততে পারে, এমন ধরনের কিছু তত্ত্ব আমরা মনে করছিলাম। তবে কিন্তু এখানে আইএসএফ হারার সম্ভাবনা আছে। যেমন আইএসএফের সঙ্গে বসিরহাটেও সম্পর্ক ভালো হয়নি, ওখানে কিন্তু নিরাপদ সর্দারকে আবার বামফ্রন্ট দাঁড় করিয়েছেন, ওখানে আইএসএফের প্রার্থী আছে এবং নিরাপদ সর্দার আছে বসিরহাটে। তো এরকমভাবে ওখানে কিন্তু বিজেপির সুবিধা হচ্ছে। যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে সেখানে বাম প্রার্থী দিয়েছে বটে, এবং এইখানে কিন্তু টিএমসি প্রার্থী তো আছেই বটে, সেখানে বিজেপির সুবিধা হবে। সোজা কথা বলা যেতে পারে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানে কিন্তু বিজেপির সুবিধা হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মন্তব্য এটি। তো বন্ধু, মিঠাপুর যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে আব্দুল মালেক তিনি কিন্তু রেকর্ড সংখ্যক ভোট নিয়ে ক্ষমতা আছে 2021 সালে বিধানসভা নিরিখে। রেকর্ড সংখ্যক মানে তিনি 76% ভোট পেয়েছিলেন মিঠাপুরজি, একরকম বলতে গেলে চলে তিনি দাপিয়ে বেরিয়েছেন এবং তিনি একটি বলা যেতে পারে তিনি প্রভাবশালী একটি নেতা। এবং বসবস থেকে তো আছে অবশ্যই জানেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু অশোক কুমার যথেষ্ট পরিমাণ ভোট নিয়ে ক্ষমতায় আছেন 2021 সালে বিধানসভা নিরিখে। তো নওয়াজ সিদ্দিকী এখন সবকিছুকে বিচার বিবেচনা করে, মানে সবকিছু নওয়াজ সিদ্দিকীকে বিচার বিবেচনা করে সবকিছুকে দেখে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে যদি আমরা এখানে ভোটে দাঁড়াই তাহলে দেখা যাচ্ছে এত পার্সেন্ট যে ভোট মার্জিন টিএমসি পেয়েছে, 7টি বিধানসভা 7টিতে টিএমসি জিতে গেছে, আমি যদি দাঁড়াই এখানে হেরে যাব, এমন কি মন্তব্য বা কি এমন কোনো সাড়া পেয়েছিল যে যদি আমি দাঁড়াই এখানে আমি হেরে যেতে পারি বা আমার হারার সম্ভাব্য বেশি? নওয়াজ সিদ্দিকী এমন মনে করছিল? নিশ্চয়ই নওয়াজ সিদ্দিকী সবকিছু জেনে বুঝে এরকম সিদ্ধান্ত নিয়েছে। নওয়াজ সিদ্দিকী এখানে দাঁড়াতো, শিওর হাড্ডারি লড়াই হতো,
অভিষেক জেতার সম্ভাবনা বেশি ছিল, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা বেশি হতো। তবে নসিদ্দিক এখন বাংলার মধ্যে 42টি আসনের মধ্যে কোন লোকসভা আসন নিয়ে আলোচনা শুনতে চান, জানতে চান, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।